আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। রাজধানীর সড়কে ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থা। দেখা গেছে অফিসগামী মানুষের ভিড়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন। তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। কোথাও কোথাও দেখা দেয় হালকা যানজটও। আগে থেকে পরিস্থিতি অনেক ভালো, এখন রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া আছে, মানুষের মধ্যে আতঙ্ক কম। তো ওভারঅল সব কিছু মিলে এখন পরিস্থিতি আমি মনে করি ভালো আছে। আমি আশা করব যেন এই পরিস্থিতি সামনে থাকে। কয়েকদিন আমি গাড়ি চালাতে না, কারবুজারি ছিল, এই কারণে মনে করেন আমাদের মানে সাংসারিক অনেক টাকা পয়সা লস হয়েছে। কারফিউটা এখন আপাতত শিথিল করাই ভালো, কারণ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই হ্যাসেলের সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে আরও খবর জানাবো আপনাদের। রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, রাজধানীতেও গণপরিবহনের সংখ্যা বেড়েছে। আপনি মহাখালী বাস টার্মিনালে আছেন। ঢাকার বাইরে থেকে আসা যানবাহনের সংখ্যাটা কেমন আসলে? মামুন, মূলত রাজধানীতে ব্যক্তিগত যানের সাথে কিন্তু যে গণপরিবহন সেটিও বেড়েছে বেলা বাড়ার সাথে সাথে। আমরা মহাখালীতে আসার পর যে চিত্র দেখতে পাচ্ছি যে একটু পরপরই কিন্তু মহাখালী বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে মূলত মহাখালী এই বাস টার্মিনাল থেকে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং কিশোরগঞ্জগামী যেসব বাস সেই বাসগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যেহেতু এখন পর্যন্ত কারফিউ চলমান, সেদিক থেকে কিন্তু আসলেই ঢাকা থেকে মানুষ ঢাকার বাইরে যে যাত্রীরা রয়েছে তাদের চাপটা কিন্তু তুলনামূলক কম, কিন্তু ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশগামী যেসব মানুষজন রয়েছে, যাত্রীরা রয়েছে, তাদের চাপটাও কিন্তু তুলনামূলক বেশি, তারা যেটি বলছেন। এরই সাথে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমরা গণপরিবহন পাশাপাশি যাত্রীদের সাথেও কথা বলছিলাম, তারাও যেটি বলছিলেন যে অর্থাৎ এই কারফিউর আগে যে দেশের যে চলমান পরিস্থিতি, এর আগে গণপরিবহন যতটা পাওয়া যেত, বিশেষ করে মেট্রো রেল কিংবা হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে চলাচলের সুবিধা ছিল, সেই চলাচলের সুবিধা এখন পর্যন্ত যেহেতু সেগুলো চালু হয়নি, সেক্ষেত্রে কিন্তু যে জনসাধারণের যে বিশেষ করে ঢাকাবাসী যারা, তাদের কিন্তু আসলে চলাচল করতে গিয়ে একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে আমরা রাস্তায় যানজটও দেখতে পেয়েছি। তো এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু কিছু সময় পরপরই বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনাগামী যেসব বাস সেগুলো কিন্তু সময় মতো এখান থেকে কিছু সময় পরপরই ছেড়ে যাচ্ছে। আর যাত্রীরা যেটি বলছেন যে তারাও যেহেতু এতদিন ঢাকায় ছিলেন, জরুরি প্রয়োজন কিংবা বিশেষ কাজে কিন্তু তারা ঢাকার বাইরে এই মুহূর্তে যেতে পারছেন। তো এই ছিল রাজধানীর মহাখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানী মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সম্রাট হোসেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাম্প্রতিক সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত 10টি হলের 158টি কক্ষ। এতে ক্ষতি হয়েছে অন্তত 4 কোটি টাকা। উপাচার্য জানান, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। গেল 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় অনেকে। সে সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রশাসনের তথ্য মতে 17টি হলের মধ্যে 10টি হলে 158টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পুড়িয়ে দেয়া হয় অন্তত 20টি মোটরসাইকেল। 12 দিন পর হলগুলো পরিদর্শন করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা। হলসমূহের কী পরিমাণ ক্ষতি হয়েছে, যদিও ইতিপূর্বে হল প্রভোস্ট আমাদেরকে তাদের ক্ষতির তালিকা দিয়েছে এবং আমরা মোটামুটি এস্টিমেট করেছি। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরজমিনে দেখার জন্য আমরা এসেছি। এদিকে গেল বৃহস্পতিবার আবাসিক হল ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিটি প্রধান জানান, নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেয়া হবে। কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করছি যে বিভিন্ন হলকে বিভিন্ন ধরনের তথ্য দিতে, এরপরে তথ্যগুলো দিলে পরে আমরা তাদের কাছে সরাসরি যা পরিদর্শনে নেব। আশা করছি যে এর মধ্যেই অথবা এর বেশ আগেই আমরা এটা জমা দিতে পারবো ইনশাল্লাহ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অর্থ বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে। এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সে পরিমাণ অর্থটুকু পেলে পারে আমরা হলের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা আবার রিফারবিশমেন্টের কাজে চলে যাব। রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা বলি, এখন এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যে ঘটনা প্রবাহের উপর আমরা নজর রাখছি। আন্দোলন চলাকালে রাজশাহীতে আহত হয়েছেন পুলিশ সহ অনেক শিক্ষার্থী। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। গ্রি-এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের দাবি করেছেন ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। গতকাল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সংস্থার অফিসে ধারণ করা ওই ভিডিও বার্তায় দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহারের কথা জানান সমন্বয়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আহত নিহতের ঘটনার বিচার দাবি করেন তিনি। ডিবি অফিস থেকে পাঠানো লিখিত ঘোষণায় সই করেছেন হেফাজতে থাকা 6 শিক্ষার্থী, যেখানে নেই আরেক সমন্বয়ক আরিফ সোহেল। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শেষ হয়েছে সুন্দরবনে বাঘ শুমারি। ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে, তখন জানা যাবে প্রকৃত সংখ্যা। যদিও বন বিভাগ বলছে 6 বছর ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা, তবে কমেনি টিকে থাকার হুমকিগুলো। 2023 সালের জানুয়ারিতে শুরু হয় সুন্দরবনে বাঘশুমারি। এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় 4 মাস আগে। এখন চলছে বিশ্লেষণ। এবারের শুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে, বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে 164টি বাঘ। 2018 সালের শুমারিতে বনে বাঘ ছিল 114টি। 2015 এবং 2018 সালে খুলনা রেঞ্জের একেবারে বাঘের ছবি আমরা পাইনি। হ্যাঁ, 2টা বা 3টা এরকম বাঘের ছবি পেয়েছিলাম। কিন্তু এবার আমরা শরণখোলা রেঞ্জ, চাঁদপাই রেঞ্জ, সাতক্ষীরা রেঞ্জের মতোই খুলনা রেঞ্জেও বাঘের ছবি পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অভিঘাতটা সুন্দরবনের উপরে এসে পড়েছে, সেজন্য বাঘের জন্য যে পরিবেশ দরকার সে পরিবেশটা বাঘ পাচ্ছে না। লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনে পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা, বিশেষ করে হরিণ এবং শুকর, যেগুলো বাঘের প্রধান খাবার, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে। বন বিভাগ বলছে, বাঘের সংখ্যা যাতে আরো বাড়ে সেজন্য তৎপর তারা। অভয়ারণ্যগুলিতে বাঘের কিল্লা করি, তারপরে বাঘের বাচ্চাগুলিকে বাঁচায় রাখতে সক্ষম হই এবং আমাদের শিকার প্রাণীকে হরিণ শিকার বন্ধ করতে পারি, একদম 0 টলারেন্সে নিয়ে এসে এটা মানে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের ধারণ ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারবো। বাঘশুমারির ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসে। তখন জানা যাবে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।